রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে হামাস। ইসরায়েলকে হামলা বন্ধের নির্দেশ ট্রাম্পের। গাজায় অভিযান বন্ধের নির্দেশ নেতানিয়াহুর। ইতালিতে ইসরায়েলের বিরুদ্ধে 20 লাখ মানুষের বিক্ষোভ। গাজায় পৌঁছাতে দেওয়া হয়নি সুমুদ ফ্লোটিলার কোনো জাহাজ। গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা যুদ্ধবিরতি প্রস্তাব আংশিক মেনে নিয়েছে হামাস। শুক্রবার হামাস জানিয়েছে তারা তাদের কাছে থাকা 48 ইসরায়েলি জিম্মির সবাইকে অবিলম্বে মুক্তি দেবে। গাজার ক্ষমতাও তারা একটি নিরপেক্ষ ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে প্রস্তুত। এ লক্ষ্যে অবিলম্বে তারা আলোচনার টেবিলে বসতে চায়। হামাসের ইতিবাচক উত্তরের পরপরই ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে গাজায় সমস্ত হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের নির্দেশ অনুসারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় ইসরায়েলের স্থল বাহিনীর অভিযান স্থগিতের নির্দেশ দিয়েছেন। ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির শুক্রবার বৈঠক করেছেন শীর্ষ জেনারেলদের সাথে। বৈঠকে তিনি জিম্মি মুক্তি নিশ্চিত করার জন্য প্রস্তুতির নির্দেশ দেন ইসরায়েল সেনা কর্মকর্তাদের। হামাসের সম্মতির পর ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শুক্রবার এক পোস্ট এবং পৃথক ভিডিও বার্তায় বলেছেন, ইসরায়েলকে অবশ্যই কোনো দেরি না করে গাজায় হামলা বন্ধ করতে হবে। এখন গাজায় হামলা করার মানে হবে শান্তি প্রক্রিয়াকে নস্যাৎ করা। তাই সব জিম্মিদের নিরাপদে মুক্তি এবং গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলকে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে। ট্রাম্প বলেন, আমি মনে করি হামাস শান্তির পক্ষে। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প বলেন, রোববার সন্ধ্যা 6টার মধ্যে যদি হামাস তার 20 দফা প্রস্তাব মেনে না নেয় তাহলে গাজায় জাহান্নাম ফেটে পড়বে, যা কেউ দেখেনি আগে। এর কয়েক ঘন্টা পরে হামাস প্রস্তাবের পক্ষে তাদের আংশিক সম্মতির কথা জানিয়েছে। গাজা যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সর্বশেষ 20 দফা প্রস্তাবের মধ্যে ছিল 72 ঘন্টার মধ্যে সমস্ত জিম্মি মুক্তি, অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকর, হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং ফিলিস্তিনের শাসনভার একটি আন্তর্জাতিক কর্তৃপক্ষের হাতে অর্পণ করা। এছাড়া পর্যায়ক্রমে গাজা থেকে সমস্ত ইসরায়েলি সেনা অপসারণের কথা বলা হয়েছে প্রস্তাবে বলা হয়েছে যুদ্ধ বন্ধের পর গাজায় হামাস বা অন্য কোনো সশস্ত্র গ্রুপ থাকতে পারবে না। যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে ইসরায়েল মুক্তি দেবে 1700 ফিলিস্তিনি যাদেরকে যুদ্ধ শুরুর পর গ্রেফতার করা হয়েছে। 29 সেপ্টেম্বর হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর ট্রাম্পের এই প্রস্তাব মেনে নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এছাড়া তুরস্ক, মিশর, পাকিস্তান, সৌদি আরব সহ 8টি প্রভাবশালী আরব ও মুসলিম দেশও মেনে নেয় এই প্রস্তাব। ফলে হামাসের উপর প্রচণ্ড চাপ বাড়ে এই প্রস্তাব মেনে নেওয়ার ক্ষেত্রে। শুক্রবার পাকিস্তান সহ 8টি মুসলিম দেশ সরকারিভাবে ট্রাম্পের এই প্রস্তাব অনুমোদন করে। ট্রাম্পের 20 দফা প্রস্তাব আংশিক মেনে নেওয়া এবং কিছু প্রস্তাব বিষয়ে হামাসের ভিন্ন অবস্থানের কারণে গাজা যুদ্ধ আসলেই বন্ধ হবে কিনা তা নিয়ে সংশয় রয়ে গেছে। ট্রাম্পের প্রস্তাবে বলা হয়েছে গাজার শাসনভার থাকবে একটি আন্তর্জাতিক কর্তৃপক্ষের অধীনে, যার নেতৃত্বে থাকবেন সরাসরি তিনি নিজে এবং ব্রিটেনের সাবেক প্রেসিডেন্ট টনি ব্লেয়ার। কিন্তু হামাস বলেছে তারা গাজার শাসনভার সম্পূর্ণরূপে ফিলিস্তিনিদের নিয়ে গঠিত একটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে চায়। এই কর্তৃপক্ষের প্রতি সমর্থন থাকবে আরব নেতাদের। এছাড়া ভবিষ্যতে গাজার নিরাপত্তা তদারকির জন্য আরব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগে গঠিত একটি আর্মির হাতে থাকবে। গাজার শাসনভার অন্যের হাতে তুলে দিতে রাজি হলেও হামাস নিজেদেরকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ বিষয়ে কিছু বলেনি। এসব বিষয় নিয়ে হামাস অবিলম্বে আলোচনায় বসতে চায়। ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে হামাসের এই প্রস্তাব উড়িয়ে দেওয়া হয়নি। ফলে অনেক বিশ্লেষক মনে করেন গাজা যুদ্ধ বন্ধের সম্ভাবনা রয়েছে, কারণ হামাস ট্রাম্পের 20 দফার মূল দুটি প্রস্তাব মেনে নিয়েছে। এই প্রস্তাব দুটি হল ইসরায়েলের সব জিম্মি মুক্তি দেওয়া এবং হামাসের শাসনভার হস্তান্তর করা। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে মিশর, তুরস্ক, পাকিস্তান এবং কাতার হামাসকে রাজি করানোর চেষ্টা করছে 20 দফা প্রস্তাব মেনে নেওয়ার। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার শুক্রবার বলেছেন, ট্রাম্পের এই 20 দফা প্রস্তাব গাজা যুদ্ধ বন্ধের একটি ভালো সমাধান এবং হামাসের উচিত এটি মেনে নেওয়া।
হামাসের কাছে বর্তমানে 48 জন ইসরায়েলি জিম্মি আছে। তাদের মধ্যে 20 জন জীবিত এবং বাকিরা মৃত বলে মনে করা হচ্ছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালায় গাজার সশস্ত্র সংগঠন হামাস। এই হামলায় 1000-এর বেশি ইসরায়েলি নিহত হয় এবং 250 ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে আসে হামাস। 8 অক্টোবর থেকে ইসরায়েল গাজায় সর্বাত্মক হামলা শুরু করে। 2 বছর ধরে টানা এই হামলায় গোটা গাজা মাটির সাথে মিশে গেছে এবং নিহত হয়েছে কমপক্ষে 66,000 ফিলিস্তিনি। তবে বাস্তবে নিহতের সংখ্যা 2 লাখের বেশি বলে জানিয়েছে আন্তর্জাতিক কয়েকটি সংস্থা। ইসরায়েলের হামলায় নিহত হয়েছে হামাসের ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার সহ সব শীর্ষ নেতা এবং 20,000-এর অধিক সেনা। গাজা ইসরায়েল চলমান এই যুদ্ধে ইসরায়েল ধ্বংস করেছে বিশ্বের সবচেয়ে বড় আর শক্তিশালী মিলিশিয়া বাহিনী হিসেবে পরিচিত লেবাননের হিজবুল্লাহ। নিহত হয়েছে সংগঠনটির শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ সহ সব শীর্ষস্থানীয় নেতা ও কমান্ডার সহ কয়েক হাজার সেনা। একইভাবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সহায়তায় ইসরায়েল ধ্বংস করেছে ইয়েমেন। সর্বশেষ গত 28 অক্টোবর ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ইয়েমেনের হুথি সরকারের প্রধানমন্ত্রী সহ 12 জন মন্ত্রী। গাজা ইসরায়েল যুদ্ধের কারণে গত জুন মাসে ধ্বংসাত্মক যুদ্ধে লিপ্ত হয় ইরান ইসরায়েল। যুদ্ধে নিহত হয়েছে ইরানের সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, বিপ্লবী গার্ড প্রধান, গোয়েন্দা সংস্থার প্রধান সহ 1 ডজনের বেশি শীর্ষস্থানীয় জেনারেল। ইসরায়েল 2 বছর ধরে গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের আর্থিক ও সরাসরি অস্ত্র সহায়তায়। যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন ও সহযোগিতা ছাড়া ইসরায়েলের পক্ষে এভাবে এই যুদ্ধ চালিয়ে যাওয়া কখনোই সম্ভব ছিল না। গাজা যুদ্ধ বন্ধের জন্য নেতানিয়াহুর কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের 5 মিনিটের একটি ফোন কলই যথেষ্ট ছিল, কিন্তু তা না করে আলোচনার নামে অনেক নাটক করেছে বাইডেন প্রশাসন। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের একদিন আগে ইসরায়েলকে হুমকি দিয়ে যুদ্ধ বন্ধ করেন, কিন্তু মার্চ মাসে ভেঙে যায় এই যুদ্ধবিরতি। এরপর ইসরায়েল গাজায় অতিক্রম করতে থাকে বর্বরতার সমস্ত রেকর্ড। সর্বশেষ ট্রাম্প প্রশাসন কাতার ও মিশরের মধ্যস্থতায় 21 দফা প্রস্তাব দেয় গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে। মিশর, পাকিস্তান, সৌদি আরব, ইন্দোনেশিয়া, তুরস্ক, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান সহ আরও কয়েকটি মুসলিম ও আরব দেশের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব পেশ করেন। ট্রাম্পের এই প্রস্তাব মেনে নেন অধিকাংশ মুসলিম নেতৃবৃন্দ। এরপর ট্রাম্পের 20 দফা প্রস্তাব চূড়ান্ত করে তা হামাসের কাছে পাঠানো হয়। 29 সেপ্টেম্বর ইসরায়েল এই প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা দেওয়ায় 2 বছর ব্যাপী গাজা ইসরায়েল যুদ্ধ বন্ধের সম্ভাবনা দেখা দেয়। সুমুদ ফ্লোটিলার কোনো জাহাজকে গাজায় পৌঁছতে দেয়নি ইসরায়েল। সর্বশেষ শুক্রবার পর্যন্ত 44টি জাহাজ থেকে 470 জন অ্যাক্টিভিস্ট তারা গ্রেফতার করেছে। তাদেরকে নিজ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করছে ইসরায়েল। অপরদিকে গাজার দিকে আরও 9টি জাহাজ নতুন করে রওনা দিয়েছে এবং শুক্রবার তারা গ্রিস উপকূল অতিক্রম করেছিল। সুমুদ ফ্লোটিলা বা নৌবহরে মোট 44টি জাহাজ ছিল এবং বুধ ও বৃহস্পতিবার থেকে ইসরায়েল নেভি তাদেরকে বাধা দেওয়া শুরু করে ইসরায়েল উপকূল থেকে 100 মাইল দূরে থাকতেই। শুক্রবার সর্বশেষ জাহাজটি আটক করেছে তারা। গাজা ইসরায়েলের অবরোধ ভাঙতে গত অগস্ট মাসে স্পেন থেকে যাত্রা শুরু করে তারা। সুমুদ ফ্লোটিলাকে বাধা দেওয়ার প্রতিবাদে শুক্রবার ইতালির 100টির বেশি শহরে 20 লাখের বেশি মানুষ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। শুক্রবার গোটা ইতালিতে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের জন্য ধর্মঘটের ডাক দেয় বিভিন্ন শ্রমিক সংগঠন ও মানবাধিকার বিষয়ক সংস্থা। বিক্ষোভ শেষ পর্যন্ত রূপ নেয় সরকার বিরোধী তুমুল স্লোগানে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একজন কট্টর ইসরায়েলপন্থী এবং তিনিও ইসরায়েলের মতো সুমুদ ফ্লোটিলাকে ইতালি উপকূলে বাধা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। লন্ডন সহ ব্রিটেনেরও বিভিন্ন শহরে শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে সুমুদ ফ্লোটিলাকে বাধা দেওয়ার প্রতিবাদে। পুলিশের বাধার কারণে লন্ডন বিক্ষোভ শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নেয়। এছাড়া পাকিস্তান, স্পেন, আয়ারল্যান্ড, কলম্বিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। সুমুদ ফ্লোটিলাকে বাধা দেওয়ার প্রতিবাদে কলম্বিয়া তার দেশ থেকে সমস্ত ইসরায়েলি কূটনীতিক বহিষ্কার করেছে। ইসরায়েল ভেবেছিল এখানেই শেষ, কিন্তু ফ্রিডম ফ্লোটিলার শুরু যেন এখান থেকেই। প্রথম দফায় গাজার দিকে যাওয়া আন্তর্জাতিক নৌবহরকে আটক করেছে দখলদার সেনারা। তবে এবার ইসরায়েলকে দুঃসংবাদ দিল ফ্রিডম ফ্লোটিলা। সংস্থাটি ঘোষণা করেছে আরও 11টি জাহাজ গাজার উদ্দেশ্যে যাত্রা করছে।
আন্তর্জাতিক সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, বছরের পর বছর ধরে চলা ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে লড়াই থামবে না। তাই ইতালি থেকে নতুন নৌযাত্রা শুরু করেছে আরও 11টি জাহাজ। 25 সেপ্টেম্বর ইতালির ওট্রান্টো থেকে ইতালীয় এবং ফরাসি পতাকাবাহী দুটি নৌকা ছেড়েছিল। 30 সেপ্টেম্বর কনসায়েন্স নামের জাহাজও তাদের সঙ্গে যোগ দিয়েছে। সংস্থাটির তথ্যমতে এই জাহাজগুলো কয়েক ঘন্টার মধ্যে 1000 ম্যাডলিনস টু গাজা নামে আরেক বহরের সঙ্গে মিলিত হবে। তখন মোট 11টি জাহাজ একসঙ্গে সমন্বিত নৌবহর গঠন করে গাজার উদ্দেশ্যে অগ্রসর হবে। নৌযানগুলোতে রয়েছেন অন্তত 100 জন আন্তর্জাতিক অধিকার কর্মী, যারা আটক হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 2008 সালে প্রতিষ্ঠিত এফএফসি ইতোমধ্যেই গাজার মানবিক সংকট লাঘবে বহু অভিযান চালিয়েছে। খাদ্য, ওষুধ এবং জরুরি সরঞ্জাম পৌঁছে দেওয়ার পাশাপাশি তারা ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে বিশ্ব জনমত তৈরির চেষ্টা করছে। 1 দশকেরও বেশি সময় ধরে ফ্লোটিলার মিশনগুলো দখলদার সেনাদের হামলা, আটক আর বাধার মুখে পড়লেও তাদের যাত্রা বন্ধ হয়নি। অভিযানের প্রথম ধাপে গাজার উদ্দেশ্যে যাওয়া বহরের শেষ নৌযান ম্যারিনেট ইসরায়েলি কমান্ডোরা আটক করে। সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায় দখলদার সেনারা জোরপূর্বক নৌযানে প্রবেশ করে কর্মীদের আটকে দেয়। তখনই ইসরায়েল দাবি করে এ যাত্রায় শেষ হয়ে গেল ফ্রিডম ফ্লোটিলা, কিন্তু বাস্তবে সেটিই হয়ে উঠল নতুন যাত্রার সূচনা। নতুন বহরের যাত্রীদের দাবি, গাজার অসহায় মানুষদের কাছে খাদ্য ও ঔষধ পৌঁছানোই তাদের লক্ষ্য। এক কর্মী জানান, মানবিক সহায়তা পৌঁছানো কোনো অপরাধ নয়, বরং এটি এখনকার সবচেয়ে বড় নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে চাইছেন। ইসরায়েল আগেই ঘোষণা করেছে যে কোনো মূল্যে গাজায় ত্রাণবাহী বহর পৌঁছানো ঠেকানো হবে। তবে ফ্রিডম ফ্লোটিলার যাত্রা ইতোমধ্যেই আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, দখলদার সেনাদের হুমকি সত্ত্বেও এই যাত্রা গাজার মানুষের প্রতি বিশ্ব জনতার সংহতির প্রতীক হয়ে থাকবে। বিশ্লেষকরা বলছেন, ফ্লোটিলার এই নতুন অধ্যায় শুধু মানবিক সাহায্যই নয়, বরং প্রতিরোধের একটি বৈশ্বিক বার্তা বহন করছে। প্রতিটি আটক হওয়া জাহাজের বিপরীতে আরো নতুন বহর এগিয়ে আসছে। তাই অবরোধ ভাঙার লড়াই শেষ হয়নি, বরং শুরু হলো নতুনভাবে। গাজা যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্প যে পরিকল্পনা দিয়েছিলেন তাতে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে কাতার। ইসরায়েলের বিমান হামলার ব্যর্থতার পর এবং নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার কারণে কাতারের কূটনৈতিক অবস্থান অনেক বেশি শক্তিশালী হয়েছে। এখন মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রে কাতারের প্রভাব অনেক বেড়ে গেছে। চলতি সেপ্টেম্বরের শুরুতে কাতারের রাজধানী দোহায় ইসরায়েল যে বিমান হামলা চালায় তা হামাসের শীর্ষ নেতাদের হত্যা করতে ছিল, কিন্তু হামলাটি ছিল পুরোপুরি ব্যর্থ। হামাসের কোনো নেতা নিহত হয়নি, বরং উল্টো কাতার এই ঘটনার মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্ব অর্জন করে। দীর্ঘদিন ধরে দোহায় হামাসের রাজনৈতিক দপ্তর রয়েছে, সেখানে হামাস নেতারা নির্বাসনে থেকে কাজ করেন, ফলে কাতার বরাবরই ইসরায়েলের নজরে ছিল। তবে এই হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করে বলেন, ইসরায়েল ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করবে না। এই আশ্বাস ট্রাম্পের ঘোষিত 20 দফা শান্তি পরিকল্পনারই একটি অংশ। এই পরিকল্পনা সফল হবে কিনা তা এখনো অনিশ্চিত। এতে গাজার যুদ্ধবিরতি হবে, ইসরায়েলি জিম্মিদের মুক্তি মিলবে, এমন আশা করলেও বাস্তবতা ভিন্ন হতে পারে। তবে এক বিষয়ে সবাই একমত, এখন পর্যন্ত সবচেয়ে বেশি লাভবান হয়েছে কাতার। ইসরায়েলের হামলার কয়েকদিনের মধ্যেই বহু আরব দেশের শীর্ষ নেতারা দোহায় ছুটে যান, অথচ কয়েক বছর আগেই 2017 সালের উপসাগরীয় সংকটে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন কাতারের ওপর অবরোধ দিয়েছিল। তখন কাতারকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে চেয়েছিল তারা, কিন্তু এবারের ইসলামিক সম্মেলনে সেই শত্রুতার চিহ্নটুকু ছিল না, বরং ছিল কাতারের প্রতি সংহতি, প্রশংসা ও সহযোগিতার বার্তা। নেতানিয়াহুর প্রকাশ্যে ক্ষমা কাতারে ব্যাপক সন্তুষ্টির জন্ম দিয়েছে। তারা শুধু নিজেদের মধ্যস্থতাকারীর ভূমিকা ধরে রাখেনি, বরং মিশরের মতো দেশগুলোকে পাশে ঠেলে দিয়েছে, যারা আগে কখনো হামাসের ঘনিষ্ঠ ছিল না। মধ্যপ্রাচ্যের মতো অঞ্চলে প্রকাশ্যে ক্ষমা চাওয়া খুবই বিরল ঘটনা। বিশেষ করে কোনো প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রকে মাথা নত করে ক্ষমা চাওয়া রাজনৈতিকভাবে অপমানজনক হিসেবেই ধরা হয়। ফলে এই ঘটনা কাতারের মর্যাদা বাড়িয়েছে এবং মার্কিন রাজনীতিতে দেশটির প্রভাব যে কতটা গভীর তা আবারও প্রমাণ হয়েছে। সব মিলিয়ে গাজা যুদ্ধ নিয়ে কাতার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হামাস আর যুক্তরাষ্ট্র দুই পক্ষই কাতারের উপর নির্ভর করছে। আগে অনেকেই কাতারকে সন্দেহ করলেও এখন সবাই কাতারকে গুরুত্ব দিচ্ছে। গাজা যুদ্ধ শেষ হবে কিনা বলা কঠিন হলেও কাতার যে বড় সাফল্য পাচ্ছে এটা স্পষ্ট।
ইউরোপে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাশিয়ার শ্যাডো ফ্লিট। ফ্রান্সের সেনারা পশ্চিম উপকূলের সেন্ট নাজায়ারের কাছে নোঙর করা একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে। জাহাজটি ডেনমার্কের রহস্যজনক ড্রোন হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ট্যাঙ্কারটির কর্মকাণ্ডকে অত্যন্ত গুরুতর অপরাধ বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, এটি রাশিয়ার সেই গোপন বহরের অংশ যেটি পশ্চিমা নিষেধাজ্ঞা ফাঁকি দিতে ব্যবহৃত হয়। মাখর ভাষায়, আমরা এই জাহাজটি থামাতে সক্ষম হয়েছি। এটি একটি সঠিক পদক্ষেপ। আটক হওয়া ট্যাঙ্কারটির নাম পুষ্পা বা বরাকায়। ফরাসি নৌবাহিনীর অভিযানে জাহাজটি জব্দ করা হয়। স্থানীয় গণমাধ্যম AFP-কে জানায়, ট্যাঙ্কারটি বেনিনের পতাকা বহন করছিল এবং এটি EU নিষেধাজ্ঞার তালিকাভুক্ত রুশ জাহাজগুলোর একটি। গত সপ্তাহে এই ট্যাঙ্কারটি ডেনমার্ক উপকূল ঘেঁষে চলাচল করছিল। সেই সময় দেশটির বিমানবন্দর ও সামরিক স্থাপনার উপরে একের পর এক ড্রোনের উপস্থিতি বিশাল অস্থিরতা তৈরি করে। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী ঘটনাকে হাইব্রিড আক্রমণ আখ্যা দিয়ে বলেন, এর পেছনে কোনো পেশাদার শক্তি কাজ করেছে, যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেছেন, তাদের গোয়েন্দা তথ্য বলছে রাশিয়া এইসব ট্যাঙ্কারকে ইউরোপের বিরুদ্ধে ড্রোন হামলার জন্য ব্যবহার করছে। তিনি বলেন, এটি আরও একবার প্রমাণ করেছে যে বাল্টিক সহ ইউরোপের সমুদ্রপথে রুশ ট্যাঙ্কারের প্রবেশাধিকার বন্ধ করা জরুরি। প্রসিকিউটর অফিস ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। জাহাজটির নাবিকদের বিরুদ্ধে অভিযোগ, তারা জাহাজের জাতীয়তা প্রমাণে ব্যর্থ হয়েছে এবং কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। ট্র্যাকিং ওয়েবসাইটগুলো জানিয়েছে, ট্যাঙ্কারটি গত 20 সেপ্টেম্বর সেন্ট পিটার্সবার্গের একটি রুশ টার্মিনাল থেকে রওনা দেয়, এরপর ডেনমার্ক হয়ে ফ্রান্স উপকূলে আসে। ঘটনাটি শুধু ফ্রান্স ও ডেনমার্কেই সীমিত নয়, নরওয়েতেও গত সপ্তাহে বিমানবন্দরের কাছে একাধিক ড্রোন দেখা গেছে। জার্মানির উত্তরাঞ্চলেও গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক স্থাপনার ওপর সন্দেহজনক ড্রোন উড্ডয়নের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর আগে রুশ যুদ্ধবিমান ও ড্রোনের মাধ্যমে ন্যাটো আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। সর্বশেষ এই ট্যাঙ্কার আটকের ঘটনাকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে দেখছে। বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে যে জনমত তৈরি হয়েছে, আশ্চর্যজনকভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা নিয়ে একেবারেই বিচলিত নয়। তার একমাত্র লক্ষ্য হলো দুর্নীতি মামলা এড়িয়ে যতটা সম্ভব ইসরায়েলের ক্ষমতায় থাকা। তবে ইসরায়েল নিয়ে চিন্তিত কট্টর ইহুদিবাদীদের ঘুম হারাম হয়ে গেছে বিশ্বজুড়ে বয়ানের লড়াইয়ে ইসরায়েলের হেরে যাওয়া নিয়ে। ইসরায়েলের এই পরাজয় নিয়ে মিডল ইস্ট মনিটরে পাক ফিলিস্তিন ফোরামের সদস্য হাসান বোখারি একটি প্রতিবেদন লিখেছেন। তার নির্বাচিত অংশ তুলে ধরা হলো। পরিস্থিতি পাল্টাতে তারা একটি পুরনো কিন্তু কার্যকর কৌশল পুনরায় ব্যবহার করেছে, দোষ সম্পূর্ণরূপে ভিকটিমের উপর চাপিয়ে দেওয়া। এই কৌশলটি 2000 সালে ক্যাম্প ডেভিডের ব্যর্থতার পরেও কাজে লাগানো হয়েছিল, যখন বিল ক্লিন্টন এবং এহুদ বারাক আলোচনা ব্যর্থ হওয়ার সব দোষ ইয়াসির আরাফাতের উপর চাপিয়ে দেওয়া হয়। পুরনো এই মার্কিন ইসরায়েলি কৌশল এবারও প্রয়োগ করা হয়েছে। এখানে ইসরায়েলের একটি প্রস্তাবকে আমেরিকার প্রস্তাব হিসেবে উপস্থাপন করা হয়, আর আরবরা তা গ্রহণ করলেই ইসরায়েল তখন সেই প্রস্তাবকে নিজেদের সুবিধামতো বদলে ফেলে। তবে এটি 2000 সাল নয়, 25 বছর পেরিয়ে গেছে। হাজার হাজার ফিলিস্তিনি গণহত্যার শিকার হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন আর বয়ানের লড়াইয়ে আগের কর্তৃত্ব ধরে রাখতে পারছে না। তাদের কিছু বলির পাঠার প্রয়োজন। দুঃখজনকভাবে তারা সেই বলির পাঠা খুঁজে পেয়েছে কথিত মুসলিম বিশ্বেই। কেউ প্রশ্ন করতে পারে, কি কারণে এই 8টি মুসলিম দেশ এমন জঘন্য বিশ্বাসঘাতকতায় অংশ নিল? মনে হচ্ছে প্রতিটি অংশগ্রহণকারী দেশের ভিন্ন ভিন্ন উদ্দেশ্য আছে। যেমন অজনপ্রিয় ও অবৈধ সরকারগুলোর টিকে থাকার জন্য ট্রাম্পের সমর্থন প্রয়োজন। ধারণা করা হচ্ছে এই দেশের মধ্যে রয়েছে মিশর এবং পাকিস্তান। সিরিয়ার একটি অংশে ভাগ বসানোর সুযোগ রয়েছে তুরস্কের। ট্রাম্পের পরিকল্পনার অধীনে গাজায় তৈরি হতে যাওয়া বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অর্থনৈতিক সুবিধা লাভেরও সুযোগ রয়েছে তাদের। পাশাপাশি যুদ্ধ চললে ইসরায়েলি আগ্রাসন থেকে যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করতে অস্বীকার করবে, এই ভয়েও কাজ করছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারের। নির্মম পরিহাস হচ্ছে, জুরাসের মতো এই দেশগুলো তাদের বিশ্বাসঘাতকতার ফল দিন দিন উপভোগ করতে পারবে না। কোনো বিদেশি শক্তির পুতুল হয়ে উঠলে জনপ্রিয়তাহীন ও অবৈধ সরকারগুলোর দুর্বলতা আরো বেড়ে যায়। সিরিয়া নিয়ে ইসরায়েলের স্পষ্ট নীতি আছে। সিরিয়া ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছা ও শক্তি অর্জন করার আগ পর্যন্ত ইসরায়েল দেশটিকে স্থিতিশীল হতে দিবে না।
আর গাজার ধ্বংসাবশেষ ও লাশের উপর দাঁড়িয়ে যারা অর্থনৈতিক লাভ ও নিরাপত্তার আশা করছে তারা শিগগিরই জানবে যে বৃহত্তর ইসরায়েল গঠনের পরিকল্পনাটি ইসরায়েলের জন্য নাৎসি জার্মানির বৃহত্তর জার্মানি প্রকল্পের মতোই অবিচ্ছেদ্য। এই বিরাট বিশ্বাসঘাতকতা ফিলিস্তিনি প্রতিরোধকে খুব কঠিন পরিস্থিতিতে ফেলেছে। আগেও তারা মুসলিম দেশগুলো থেকে উল্লেখযোগ্য সহায়তা পাচ্ছিল না, এখন তারা সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়েছে। চলুন জেনে নেই ফিলিস্তিনি প্রতিরোধের সামনে কি কি বিকল্প আছে। ট্রাম্পের পরিকল্পনা মেনে নিলে কেবল নেতানিয়াহুরই জয় হবে, যে জয় তিনি এখনো যুদ্ধক্ষেত্রে পাননি। কিন্তু এতে গণহত্যা থামবে সেটিও নিশ্চিত হবে না। পরিকল্পনাটিতে ইসরায়েলি জিম্মিদের পুনরুদ্ধার করার পরে ইসরায়েলের পক্ষে সব প্রতিশ্রুতি থেকে সরে আসার যথেষ্ট সুযোগ রয়েছে। পরিকল্পনা পুরোপুরি প্রত্যাখ্যান করলে নেতানিয়াহু ও তার আমেরিকান মিত্ররা 8টি গুরুত্বপূর্ণ মুসলিম দেশের পরোক্ষ সমর্থন নিয়ে গণহত্যা পুনরায় শুরু করতে পারবে। একই সঙ্গে হামাসকে বাধা সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করে বয়ানের লড়াইয়ে সুবিধা আদায় করে নিতে পারবে। সম্ভবত ফিলিস্তিনি প্রতিরোধের জন্য সেরা বিকল্প হল ট্রাম্প পরিকল্পনার অস্পষ্ট বিষয়গুলির জন্য স্পষ্ট ব্যাখ্যা এবং সুদৃঢ় গ্যারান্টি চাওয়া। নিঃসন্দেহে ট্রাম্প ও নেতানিয়াহু সেই গ্যারান্টি দেবেন না। তারা তাদের নিজস্ব অসৎ উদ্দেশ্য পূরণের জন্য হামাস এটিকে প্রত্যাখ্যান করেছে বলে তেমনটি চিত্রিত করার চেষ্টা করবেন। তবে তাদের এই দাবি ভিত্তিহীন প্রমাণিত হবে এবং গণহত্যা পুনরায় শুরু হলেও বয়ানের লড়াইয়ে ফিলিস্তিনি প্রভাবশালী থাকবে। গণহত্যা পুনরায় শুরু হলে ইসরায়েলি জিম্মিদের উদ্ধারের সম্ভাবনাও কমে যাবে, ফলে নেতানিয়াহুর রাজনৈতিকভাবে ফিরে আসার আশাও ভেঙে যাবে। ফিলিস্তিনি প্রতিরোধ যদি আগামী বছর ইসরায়েলিদের ভোটে নেতানিয়াহু ক্ষমতাচ্যুত না হওয়া পর্যন্ত টিকে থাকে, তাহলে ইসরায়েল অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতায় ডুবে যাবে। এমনটি হলে গাজা উপত্যকা থেকে ইসরায়েলিদের সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করবে। মুসলিম বিশ্বের 8টি প্রভাবশালী দেশ কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইন্দোনেশিয়া, সৌদি আরব, পাকিস্তান, জর্ডান এবং মিশর তাড়াহুড়ো করে ট্রাম্পের 20 দফা পরিকল্পনাটির অনুমোদন দিয়ে দিয়েছে। এই পদক্ষেপকে ফিলিস্তিনের প্রতি বিরাট বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু বলা যায় না বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। মিডল ইস্ট মনিটরে হাসান বোখারি এ নিয়ে একটি বিশেষজ্ঞ মতামত লিখেছেন, যার সংক্ষিপ্ত অংশ তুলে ধরা হলো। মনে হচ্ছে মুসলিম বিশ্বের এই 8টি দেশ নিজেরাই পুরনো মার্কিন ইসরায়েলি কৌশলের শিকার হয়েছে। নেতানিয়াহু ট্রাম্পের পরোক্ষ সমর্থনে এই 20 দফা পরিকল্পনার মূল পয়েন্টগুলো সাজিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি ঘোষণা করেন ফিলিস্তিনি রাষ্ট্র কখনো গঠিত হবে না এবং ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার বিশাল অংশ দখল করে থাকবে। মুসলিম বিশ্বের কাছে ট্রাম্পের দেওয়া একটি প্রতিশ্রুতি ছিল ইসরায়েল পশ্চিম তীর দখল করবে না। নেতানিয়াহু সেটিও বাদ দিয়ে দিয়েছেন। যদিও নেতানিয়াহু বিপজ্জনক হারে পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপন এবং সম্প্রসারণ করায় ট্রাম্পের সেই প্রতিশ্রুতি অর্থহীনই ছিল। ট্রাম্পের শান্তি পরিকল্পনার উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হলো, যা 8টি মুসলিম দেশ মেনে নিয়েছে। একজন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার আগেই সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে। এতে করে নেতানিয়াহুকে সব জিম্মি পাওয়ার সঙ্গে সঙ্গেই চুক্তি থেকে সরে আসার সুযোগ দেওয়া হয়েছে। গাজা শাসন করবে বোর্ড অফ পিস নামে একটি আন্তর্জাতিক কর্তৃপক্ষ, যার প্রধান হবেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ মিডিয়া যে ব্যক্তিকে গণবিধ্বংসী প্রতারণার হাতিয়ার হিসেবে আখ্যা দিয়েছে, সেই টনি ব্লেয়ার থাকবেন ভাইসরয় হিসেবে। হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ করতে হবে। এই কাজটি সম্পন্ন হবে এই মুসলিম দেশগুলোর বাহিনীর সমন্বয়ে গঠিত ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স দ্বারা। অথচ ইসরায়েলি বাহিনী গাজার বিশাল অংশ দখল করে থাকবে এবং যতক্ষণ না তারা আইএসএফ এর কাজের অগ্রগতিতে সন্তুষ্ট হচ্ছে, ততক্ষণ তাদের প্রত্যাহারের বিষয়ে ভেটো দেওয়ার অধিকার থাকবে। চুক্তিতে বহুবার নতুন গাজা যেন তার প্রতিবেশীদের জন্য কোনো হুমকি সৃষ্টি না করে এই কথাটির উল্লেখ রয়েছে। এর মাধ্যমে গণহত্যা ও যুদ্ধের জন্য নির্যাতিত ভিকটিমদেরকেই দোষী করা হয়েছে, অথচ তাদেরই ভূমি দখল করে বর্বরতা চালানো হচ্ছে। গাজা উপত্যকা থেকে ইসরায়েলের প্রত্যাহারের কোনো সময়সীমা নেই, তবে ইসরায়েল গাজা উপত্যকার অভ্যন্তরে অনির্দিষ্ট কিছু নিরাপত্তা পরিধিতে অনির্দিষ্টকালের জন্য দখল করে থাকবে বলে উল্লেখ করা হয়েছে। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে যে কোনো অগ্রগতিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের একটি অস্পষ্ট শর্তের অধীন করা হয়েছে, যেখানে যথেষ্ট সংস্কার করেছে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার ইসরায়েলের কাছেই থাকবে। মুসলিম নেতাদের নীরব সম্মতিতে ট্রাম্প আরও ঘোষণা করেন যে হামাসকে আগামী 3 বা 4 দিনের মধ্যে এই পরিকল্পনা মেনে নিতে হবে, অন্যথায় তিনি নেতানিয়াহুকে নতুন উদ্যমে গণহত্যা পুনরায় শুরু করার জন্য পূর্ণ সমর্থন দেবেন। সুতরাং ট্রাম্পের পরিকল্পনায় এটি কোনো শান্তি চুক্তি নয়, বরং এটি একটি চরমপত্র।
এই চুক্তি ইসরায়েলের হাতে থাকা হত্যা ও অনাহারের মুখে থাকা 20 লাখ ফিলিস্তিনির জীবন ও মর্যাদাকে কাজে লাগিয়ে হামাসকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করছে। 8টি মুসলিম দেশ কর্তৃক এই পরিকল্পনা গ্রহণ করে আব্রাহাম চুক্তির চেয়েও বড় বিশ্বাসঘাতকতা করছে, কারণ আব্রাহাম চুক্তি অন্তত 21 শতকের সবচেয়ে ভয়াবহ গণহত্যার আগে হয়েছিল। এই পরিকল্পনাকে সমর্থন করে 8টি মুসলিম দেশ ফিলিস্তিনিদের আগ্রাসী ও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার সর্বোচ্চ চেষ্টা করেছে। অন্যদিকে ইসরায়েল এবং তার গণহত্যার কাজগুলোকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছে। তারা বিশ্বজুড়ে চলমান বয়ানের লড়াইকে ইসরায়েলের পক্ষে ঘুরিয়ে দিতে একটা বড় আঘাত এনেছে। এটি বিখ্যাত পাকিস্তানি চিন্তাবিদ ইকবাল আহমেদের একটি উক্তি মনে করিয়ে দেয়, আমরা দুর্বৃত্তদের সময়ে বাস করছি। এটি মুসলিম ইতিহাসের অন্ধকার যুগ, আত্মসমর্পণ ও দালালির যুগ, যা উন্মাদনা দ্বারা পরিচালিত। হাসান বুখারী আরও লিখেছেন, অনেকদিন ধরেই ইহুদিরা বেশ চিন্তিত। হলিউড থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রীড়া জগৎ পর্যন্ত সব দিকেই ইসরায়েলকে বয়কট করার দাবি জোরালো হচ্ছে। বিশ্বজুড়ে তরুণ সমাজের কাছে ইসরায়েল এখন সবচেয়ে ঘৃণিত রাষ্ট্র হয়ে উঠছে। এমনকি ইহুদিবাদীদের শক্ত ঘাঁটি আমেরিকাতেও তরুণ প্রজন্ম ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যুক্তরাষ্ট্রের অনেকে এখন ইসরায়েলকে কৌশলগত বোঝা মনে করছেন। তারা গাজায় ইসরায়েলের গণহত্যা এবং আগ্রাসী যুদ্ধগুলোর জন্য আমেরিকার নিরবচ্ছিন্ন সমর্থনের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন। তাদের যুক্তি, কোটি কোটি মার্কিন করদাতার অর্থ এবং গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ একটি গণহত্যার কাজে লাগানো হচ্ছে, যা কেবল বিশ্বজুড়ে আমেরিকার প্রতি ঘৃণা তৈরি করবে। বিশ্বজুড়ে গাজা যুদ্ধ নিয়ে বয়ানের লড়াইয়ে ইসরায়েল হেরে যাচ্ছে। ফের হুঙ্কার ছাড়ল ইরান। ইরানি ক্ষেপণাস্ত্রের ক্ষমতা ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে অনেকটা আন্দাজ করতে পেরেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এবার যেন সেই যুদ্ধের কথাই ফের মনে করিয়ে দিল ইরান। মুযাকেরা বে তৌর মুস্তাকিম রাদ শুদে আম্মা মুযাকেরা বে তৌর গায়র মুস্তাকিম। পশ্চিমাদের ক্রমাগত চাপ ও হুমকির মুখেও ইরান তাদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতার কথা তুলে ধরছে, দিচ্ছে হুমকিও। রেভলিউশনারি গার্ডসের উচ্চপদস্থ এক কর্মকর্তা সতর্ক করেন, ইরানের ক্ষেপণাস্ত্র প্রয়োজন অনুযায়ী বিস্তৃত করা হবে, যাতে যে কোনো টার্গেটে পৌঁছাতে সক্ষম হয়। এই ঘোষণাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল। রেভলিউশনারি গার্ডসের ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ জাফর আসাদি জানান, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রয়োজন অনুযায়ী যে কোনো সীমায় পৌঁছে যাবে এবং তেহরান পশ্চিমাদের চাপের সব চেষ্টা উপেক্ষা করে নিজের পরিকল্পনায় কোনো ছাড় দেবে না। যুক্তরাষ্ট্র ও কিছু ইউরোপীয় দেশ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতায় সীমা আরোপের দাবি জানিয়েছে, যা পারমাণবিক চুক্তি ফিরিয়ে আনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমারা মনে করে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির কাঁচামাল দিতে পারে এবং সেই অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে। তেহরান এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। ইরানের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পরিসর প্রায় 2000 কিলোমিটার, যা ইসরায়েল পর্যন্ত পৌঁছানোর জন্য যথেষ্ট। জুনে ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের পশ্চিমাঞ্চের ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোকে লক্ষ্য করে হামলা করলে তেহরান নিরাপত্তায় পরিবর্তন আনে। এখন তারা ঝুঁকি কমাতে পূর্ব দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেছে। এই কারণে ক্ষেপণাস্ত্রের পরিসর বাড়ানো প্রয়োজন হয়ে পড়েছে। মোহাম্মদ জাফর আসাদি ফার্সকে বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্র প্রয়োজন অনুযায়ী যে কোনো পরিসরে পৌঁছবে। তিনি জানান, ক্ষেপণাস্ত্রের শক্তি ও পরিসর ইসরায়েলের জুন মাসের আক্রমণের মাত্র 12 দিনে সীমাবদ্ধ রাখতে সহায়তা করেছে। তেহরান পাল্টা জবাবে ইসরায়েলের ভূখণ্ডে অসংখ্য ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরান কাতারে আল উদেইদ ঘাঁটিতে আমেরিকাকে পাল্টা হামলা করে। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত শেষ করতে যুদ্ধবিরতি ঘোষণা করেন। এই যুদ্ধে ইরান ও ইসরায়েল উভয় নিজেদের জয়ী দাবি করে। এই পরিস্থিতিতে ইরান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর স্পষ্ট সংকেত দিয়ে পশ্চিমাদের চাপে ঠেলা ধাক্কা চালিয়ে যাচ্ছে। এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনার মাত্রা আরো বাড়িয়েছে। সামনে যে কোনো সময় নতুন সংকট সৃষ্টি হতে পারে বলে ইঙ্গিত দেয় এটি। তাই এখন সতর্কতা অবলম্বন করে কূটনৈতিক পথে সমস্যার সমাধান করা খুবই জরুরি। মুসলিম বিশ্বের যে কোনো বিপদে প্রতিরোধের মশাল হাতে এগিয়ে আসে ইরান। সেই ধারায় এবার বিপদে পড়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পাশে দাঁড়ালো তেহরান। গাজার মানুষের জন্য ত্রাণবাহী এই নৌবহর ইসরায়েলি হামলার মধ্যেও এগোচ্ছে অদম্য সাহসের সঙ্গে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এই হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং সন্ত্রাসবাদের সমতুল্য। তিনি বিভিন্ন দেশ থেকে আগত ফ্লোটিলার কর্মী এবং তৃণমূল পর্যায়ের মানবিক সংগঠনগুলোর প্রচেষ্টা প্রশংসা করেছেন। ইরানকে ফিলিস্তিনের মিত্র হিসেবে ঘোষণা করেছে সশস্ত্র প্রতিরোধ সংগঠনগুলো। তেহরান ফিলিস্তিনি যোদ্ধাদের আকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে কয়েক দশক ধরে। এই সমর্থনের ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের পাশে দাঁড়িয়েছে ইরান, যারা গাজার মানুষদের জন্য সহায়তার হাত বাড়াচ্ছেন। গাজার উদ্দেশ্য যাত্রা করে নৌবহরকে আটকে ইসরায়েল নিজেদের আগ্রাসী প্রাকৃতিক চিত্র আবারও উপস্থাপন করেছে। এই ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনা ঝড় বইছে। মুসলিম বিশ্বের অন্যতম শক্তি ইরান কঠোর প্রতিবাদ জানিয়েছে। এ ধরনের কার্যক্রম আন্তর্জাতিক আইনের লঙ্ঘনও বলছেন তারা। ইরানের সঙ্গে তুরস্ক, স্পেন, ইতালি, জার্মানি ও গ্রিস সহ নানা দেশে ব্যাপক বিক্ষোভ দেখা গেছে। তুরস্ক এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে। ব্রিটিশ লেবার পার্টির সাবেক নেতা ও বর্তমান ইউর পার্টির প্রধান জেরেমিও এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছেন। ফ্রিডম ফ্লোটিলা কর্তৃপক্ষ বলেছে, নৌবহর আটকে দেওয়া ও কয়েকজনকে আটক করা অপহরণ হিসেবে বিবেচিত হবে। ফ্লোটিলার তথ্য অনুযায়ী অভিযানে 40টিরও বেশি বেসামরিক নৌযান অংশ নিয়েছে, যেখানে প্রায় 500 জন যাত্রী ছিলেন। এদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের আইন প্রণেতা ও মানবাধিকার কর্মী। গাজা অভিমুখী ত্রাণবহর আটকে দেওয়ার ঘটনায় ইতালিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোমের সড়কে রাতভর হাজার হাজার মানুষ প্রতিবাদ করেছেন। শুক্রবার দেশটির সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন ধর্মঘট ডেকেছে। ইতালির পাশাপাশি জার্মানি, তুরস্ক, গ্রিস সহ বিভিন্ন দেশে ফ্লোটিলার বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, গাজার মানুষের জন্য সহায়তা পৌঁছে দেয়া আন্তর্জাতিক দায়িত্ব এবং এটি রাজনৈতিক সীমাবদ্ধতার বাইরে থাকা উচিত। ফ্লোটিলার মূল লক্ষ্য স্পষ্ট, ইসরায়েলের অবরোধ ভাঙা এবং গাজার মানুষদের খাদ্য ও ঔষধ পৌঁছে দেয়া। বহরের সদস্যরা জানেন, তাদের সফলতা শুধু মানবিক সহায়তা পৌঁছে দেওয়াতেই সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক সমাজকে ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক বার্তা পাঠানোরও সুযোগ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।